শিক্ষার্থীবৃন্দ, আমরা 9D শুরু করেছি। গত পাঠে আমরা ফর্মুলা গুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু সহজ প্রবলেম সলভ করেছি। আমরা আজকেও 9D এর আরো কিছু ফর্মুলা প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের আজকের প্রবলেম গুলো ভালো লাগবে। মনে রাখবা, এই অধ্যায়ে নবম অধ্যায়ের 4টি পরিচ্ছেদ আমরা সর্বশেষ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করতেছি। একটি পাঠ আমাদের শেষ হয়েছে, আমরা আজকে দ্বিতীয় পাঠ দেখবো। এবং তোমরা জানো, এই অধ্যায়ের পুরো নাম হচ্ছে সমতল বস্তুকণার গতি, মোশন অফ পার্টিকেলস ইন এ প্ল্যান। তো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখো আমরা গত পাঠে কিন্তু ফর্মুলা গুলো নিয়ে আলোচনা করেছি। কোন কোন ফর্মুলা এখানে ব্যবহৃত হবে সেটা আমরা জানি। ওই দেখো, একটি বস্তু কণা আনুভূমিকের সাথে এত কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে একটা বস্তু কণাকে কত কোণে নিক্ষেপ করা হয়েছে সেটা দেওয়া আছে। পাল্লা দেওয়া আছে 3 কিলোমিটার। আমাদেরকে নিক্ষেপণ বেগ বের করতে হবে এবং সঞ্চার পথের উচ্চতম বিন্দুতে বস্তু কণার বেগ, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় বস্তুর বেগ কত, সর্বাধিক উচ্চতায় বস্তুর বেগ কত। খুবই ইন্টারেস্টিং প্রবলেম। কি কি ক্লু দেওয়া আছে? নিক্ষেপণ কোণ দেওয়া আছে, আনুভূমিক পাল্লা দেওয়া আছে। কি বের করতে হবে? নিক্ষেপণ বেগ বের করতে হবে এবং সর্বাধিক উচ্চতায় তার বেগ বের করতে হবে। তাহলে মনে রাখবা, নিক্ষেপণ বেগ অর্থাৎ আদিবেগ। নিক্ষেপণ বেগ মানে কত বেগে নিক্ষেপ করা হয়েছে সেটা বের করতে হবে। আর সঞ্চার পথের উচ্চতম বিন্দু অর্থাৎ সর্বাধিক উচ্চতা, এটা যখন সর্বোচ্চ উপরে উঠবে। তোমরা দেখছো ক্রিকেট ব্যাট দিয়ে যখন ছক্কা মারা হয়, তাহলে কত বেগে ছক্কা মারছে এটা বাইর করতে হবে। আর এই যে ছক্কাটা মারছে এটা সর্বাধিক কত উচ্চতা উঠছে, ওই জায়গায় ভেগটা বের করতে হবে আমাদেরকে। তো আমরা ধরে নিলাম নিক্ষেপণ বেগ হচ্ছে ইউ আর নিক্ষেপণ কোণ হচ্ছে আলফা, যেটা আমাদের দেওয়া আছে। আমরা একটা ছবি দেখবো। দেখো, নিক্ষেপণ কোণ দেওয়া আছে আমাদেরকে, কত কোণে মারা হয়েছে এই বস্তুটাকে। দেখো এই বস্তুটাকে কত কোণে মারা হয়েছে। এই দেখো, এই বস্তুটা এইভাবে ছক্কা, দেখো ছক্কা মারলে তো এইভাবে হয়। তোমরা ক্রিকেট মাঠে, তোমরা টেলিভিশনে ছক্কার যে ছবি দেখো, সেই ছবিটা কিন্তু এইরকম, এখান থেকে ব্যাট দিয়ে বলকে বাড়ি মারছে, এইভাবে বল যাইয়া মাঠের বাইরে পড়ছে, ছক্কা। তাহলে সর্বাধিক উচ্চতা, এই যে দেখো এই জায়গাটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, এই জায়গায় ভেদ কথা এটা বাইর করতে হবে। আর এই যে পাল্লা দেওয়া আছে 3 কিলোমিটার। তাহলে আমাদেরকে কত বেগে মারছে এটা বাইর করতে হবে, আর সর্বাধিক উচ্চতা দেখো এই জায়গায় বেগ কত এটা বাইর করতে হবে। তাহলে এই জায়গায় কিন্তু আনুভূমিক বেগও কাজ করবে, উল্লম্ব বেগও কাজ করবে। বি কেয়ারফুল, কারণ এটা এখানে গতিশীল। এখানে এই বলটা এখানে কি, এই বলটা এখানে কিন্তু গতিশীল। তাহলে সঞ্চার পথে উচ্চতম বিন্দুতে কি কি কাজ করবে না, আনুভূমিক বেগও কাজ করবে, উল্লম্ব বেগও কাজ করবে। তো চলো আমরা দেখি প্রবলেমটা কিভাবে সলভ করবো। দেখো আলফা দেওয়া আছে, তাহলে সাইন আলফা ইকুয়াল 4/5, এখান থেকে আমরা কজ আলফাটা বের করে ফেলি। দেখো কজ আলফা বের করে ফেলি, কজ আলফা ইকুয়াল হচ্ছে 3/5, তাহলে সাইন আলফা থেকে আমরা কজ আলফা বের করে ফেলছি। তো চলো বাকি অংশ কিভাবে হবে একটু দেখে নিই। দেখো, তাহলে পাল্লা দেওয়া আছে আমাদের। পাল্লার ফর্মুলা আমরা জানি, ইউ স্কয়ার সাইন 12/g। দেখো, তাহলে পাল্লার মানটা বসাই দিলাম 3 কিলোমিটার। দেখো 3 কিলোমিটার আমরা মিটারে নিয়ে গেছি, 3 কিলোমিটার সমান হচ্ছে 3000 মিটার। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, সাইন 12 সমান হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা টু দিয়া। তো দেখো সাইন আলফার মান আমাদের ছিল, কজ আলফা আমরা বের করছি, 2 আমাদের আছে। দেখো পুরোটা ক্যালকুলেশন করে দেখো আমরা ইউ স্কয়ার পেলাম আর ইউ পেয়ে গেছি। দেখো কত বেগে ছুটছে, কত বেগে ছক্কা মারছে, দেখো আমরা পেয়ে গেলাম। ইউ সমান 175 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম আমরা। কত বেগে বস্তুটাকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে নিক্ষেপণ বেগ আমরা পেয়ে গেছি। তাহলে সঞ্চার পথের উচ্চতম বিন্দুতে বেগ হচ্ছে কত, ইউ কজ আলফা। সঞ্চার পথের উচ্চতম বিন্দুতে বেগ হচ্ছে ইউ কজ আলফা। তাহলে ইউর মানটা আমাদের কাছে আছে, আলফার মান আমরা বের করছি, অর্থাৎ কজ আলফা মান আমরা বের করছি। তাহলে আমাদের আলফা যোগ এখানে কজ আলফা মান বের হয়ে গেল। তাহলে দেখো সঞ্চার পথের উচ্চতম বিন্দুতে ওই জায়গায় বেগ হচ্ছে ইউ কজ আলফা। তাহলে দেখো ইউ কজ আলফা আমরা বের করে ফেলছি, ইউ কজ আলফা হচ্ছে 105 মিটার পার সেকেন্ড। তো চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব। দেখো আমাদের প্রবলেমটা হচ্ছে, একটি বলকে ভূমি হতে 100 মিটার পার সেকেন্ড আদিবেগে আনুভূমিকের সাথে এত কোণে শূন্য নিক্ষেপ করা হলো। 2 সেকেন্ড পরে নিক্ষেপণ বিন্দু হতে বলটির দূরত্ব, 2 সেকেন্ড পরে নিক্ষেপণ বিন্দু হতে যে বিন্দু থেকে সরে হয়েছে সেই জায়গা থেকে কত দূরে আছে এটা বের করতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে সলভ করবো। কি কি দেওয়া আছে আমরা আগে ছবিটা দেখে নিই।
দেখো কত কোণে ছোড়া হয়েছে সেটা দেওয়া আছে, আর কত ভেঙে ছোড়া হয়েছে এটা দেওয়া আছে। তাহলে 2 সেকেন্ড পর, দেখো এটা তো এখানে যাবে, বাট 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর এটা কোথায় আছে? ধরে নিলাম যে 2 সেকেন্ড পর এটা এখানে আছে। তাহলে এই এই এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা, এটা বের করতে হবে। এই দূরত্বটা আমাকে বের করতে হবে 2 সেকেন্ড পরে। যেখানে হবে, তুমি যদি মনে করো 2 সেকেন্ড পরে এটা এখানে থাকবে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা বের করতে হবে। দেখো তাহলে কি বের করতে হবে আর কি কি দেওয়া আছে আগে সেটা ক্লিয়ার করে নিতে হবে। তো এই যে দেখো এখানে এই যে এই দূরত্বটা বের করতে লাগে আমার এটুকু লাগবে, এটা হচ্ছে আনুভূমিক দূরত্ব আর এটা হচ্ছে উলম্ব দূরত্ব। তাহলে দেখো এই যে এই জায়গাটা, এই যে ডিস্টেন্স, দেখো এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্ব বের করতে হলে থিটা দূরত্ব সেটা আমরা বের করবো। তাহলে আমার আনুভূমিক দূরত্ব লাগবে, আমার উলম্ব দূরত্ব লাগবে, এটা বের করে আমি এই ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে দেখো কি বলছে, দেখো 2 সেকেন্ড পরে নিক্ষেপণ বিন্দুতে ভোল্টেজ দূরত্ব, 2 সেকেন্ড পরে নিক্ষেপণ বিন্দুতে ভোল্টেজ দূরত্ব যে ক্রিকেটার ব্যাট দিয়ে বলকে আঘাত করেছে, বলটা 2 সেকেন্ড পর কোথায় আছে। তাহলে সেই নিক্ষেপণ বিন্দুতে ওই বল পর্যন্ত দূরত্ব, এটা বের করতে হবে। তো দেখো আমরা ধরে নিলাম যে আনুভূমিক সরণ, দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা আমরা আগে আলোচনা করেছি গত পাঠে। আর নিক্ষেপণ বিজ্ঞান ভিতরে নিক্ষেপণ কোনকে আমরা আলফা দেবো, তাহলে আলফা দেওয়া আছে। তারপর দেখেন প্রকল্পটা থেকে আমরা সাইন আলফা বের করবো। একটু আগে যে প্রবলেমটা সলভ করেছি সেখানে সাইন আলফা দেওয়া ছিল, সেখান থেকে আমরা প্রকল্প বের করছি। কারণ আমাদের এই প্রবলেম সলভ করতে সাইন দুটো লাগে এই সফটওয়্যারে। তো দেখো প্রকল্প হচ্ছে 3/5 সাইন হচ্ছে 2/5। তাহলে এখন আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব যেটা, এই দূরত্ব হচ্ছে এক্স, এক্স এর সূত্র হচ্ছে ইউ কজ আলফা টি। তো ইউ কজ আলফা টি, ইউ তো দেওয়া আছে, কজ আলফা আমরা বের করছি। আর আনুভূমিক দূরত্ব টি, টি হচ্ছে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর। তাহলে দেখো এক্স পেয়ে গেলাম 120 মিটার। ঠিকই একইভাবে আমরা এখন ওয়াই বের করবো। ওয়াই সমান ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো ইউ মানে আমাদের কাছে আছে, সাইন আলফা মানে আমরা বের করছি, টি হচ্ছে 2 সেকেন্ড, হাফ মানে জি এর মানে 20, টি এর মানে হচ্ছে 2। দেখো উলম্ব দূরত্ব আমরা পেয়ে গেছি। তাহলে এখন দেখো নিক্ষেপণ বিন্দুতে এই যে বস্তুটা, এই বস্তুটা বের করতে হবে। তাহলে দেখো এটা পিথাগোরাসের উপপাদ্য সূত্র বের করবে। তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে দেখো একসাথে বের করে ফেলছি আমরা, কিন্তু এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার পেয়ে গেলাম। তাহলে খুবই সহজ প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, এটা কিন্তু ভালোভাবে সলভ করে, ভালোভাবে প্র্যাকটিস করবা। তো চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা একটু দেখি। দেখো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, প্রত্যেকটা প্রবলেম সলভ করার আগে তুমি ছবিটা আঁকার চেষ্টা করবা। যে তুমি প্রশ্ন পড়ে ছবিটা যদি এঁকে নিতে পারো তাহলে কিন্তু সহজেই প্রবলেম গুলো তোমরা সলভ করতে পারবা। দেখো একটি বস্তু এত বেগে ভূমির সাথে এত করে নিক্ষেপ করা হয়েছে, কত সময় পরে বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে এবং এই সময় তার বেগ কত হবে। তাহলে দেখো এত বেগে ভূমির সাথে এত কোণে নিক্ষেপ করা হয়েছে, ভালো করে খেয়াল করো। আর বেগ দেওয়া আছে, ইউ দেওয়া আছে আর আলফা দেওয়া আছে। কত সময় পরে বস্তুটি নিক্ষেপ দিকের সাথে, তাহলে আমরা মনে হয় ছবি থেকে আরো ক্লিয়ার হয়ে যেতে পারে সহজে। দেখো এগুলো মাঠ, 3 ডিগ্রি কোণে এত বেগে বলটাকে ছোড়া হয়েছে। তাহলে আমাদেরকে বের করতে হবে কত সময় পরে এটি এই নিক্ষেপ দিকের সাথে, নিক্ষেপের দিক হচ্ছে এই দিক, দেখো নিক্ষেপের দিক হচ্ছে এই দিক, এই দিকের সাথে লম্বভাবে চলবে। নিক্ষেপ দিকের সাথে কি সে লম্বভাবে চলবে। দেখো নিক্ষেপ দিকের সাথে সে লম্বভাবে চলবে, নিক্ষেপের দিক হচ্ছে এটা, দেখো নিক্ষেপের দিক হচ্ছে এটা, সেই দিকে নিক্ষেপ। ধরো তুমি ফুটবল খেলা খেললা বা তুমি একটা ক্রিকেট বল ব্যাট দিয়ে একটা বলকে বাড়ি মারলা, তাহলে দেখো এই হচ্ছে নিক্ষেপের দিক, দেখো এই হচ্ছে নিক্ষেপের দিক, আর এই দিকের সাথে সে লম্বভাবে চলবে। কত সময় পর, তাহলে কত সময় পর সে লম্বভাবে চলা শুরু করবে, তাহলে দেখো কত সময় পর লম্বভাবে চলা শুরু করবে, আর ওই সময় তার বেগ কত হবে। তাহলে দেখো এই যে জায়গাটা, সেই জায়গায় যখন আসে তখন সেই নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলে, আর এই জায়গায় তার বেগ কত, এই জায়গায় তার বেগ কত। তাহলে দেখো এই জায়গায় যখন আসে, দেখো এখান থেকে ব্যাট দিয়ে বলকে বাড়ি মারছে বা এখান থেকে বস্তুটাকে ছুঁড়ে মারছে, বস্তুটা যখন এখানে আসে তখন সেই দেখো নিক্ষেপ দিকের সাথে যখন সে এখান থেকে আস্তে আস্তে এইদিকে যেতে থাকে, এখানে আসলে সে পড়ে যাবে, সে যখন নিচের দিকে যাচ্ছে এই জায়গায় আসার পর সে নিক্ষেপ দিকের সাথে কিভাবে চলে, লম্বভাবে চলে। দেখো এই জায়গায় সেই কিন্তু নিক্ষেপ দিকের সাথে লম্ব না, এই জায়গা থেকে সেই দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু নিক্ষেপ দিকের সাথে লম্ব না। যখন সে এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছে তখন সে নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলে। তো দেখো তাহলে আনুভূমিক বেগ লাগবে আমাদের।
আনুভূমিক বেগ হচ্ছে ইউ কত আলফা, কারণ আমাদের বেগ করতে হলে তাহলে ইউ কত আলফা, তো ইউ দেওয়া আছে আমাদের, তারপর আলফা দেওয়া আছে আমাদের, এখান থেকে আমরা আনুভূমিক বেগটা বের করে ফেলছি। এরপর উলম্ব বেগ বের করবো আমরা। উলম্ব বেগের সূত্র হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। তাহলে দেখো উলম্ব বেগ তো টি এর মান তো আমাদের জানা নাই, টি এর মান আমাদেরকে বের করতে হবে। দেখো 50 উপরে বসে নিচের দিকের সাথে লম্বভাবে চলবে, টি এর মানটা বের করবো। তো দেখো ইউ মান বসেছে, আবার মান বসে দেখে আমরা বের করলাম। তো যেহেতু বস্তুটি নিচের দিকের সাথে লম্বভাবে চলে, খেয়াল করো বস্তুটা নিচের দিকের সাথে কিভাবে চলে, লম্বাভাবে চলে। তাহলে দেখো এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ভালো করে ফেলতে হবে, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তো এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি। ভালো করে তোমরা বিষয়টা খেয়াল করো, এটা 30 ডিগ্রি, এটা 30, এটা 90। খেয়াল করো, এটা 30, এটা হচ্ছে 90। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হবে 90 + 30 ডিগ্রি। মনে রাখবো, যেহেতু বস্তুটা নিচের দিকের সাথে লম্বভাবে চলে, নিচের দিকের সাথে কিভাবে চলে, লম্বভাবে চলে, তাহলে এই বস্তুটা আনুভূমিক সাথে যখন 120 ডিগ্রি কোণ মনে করবে, এই বস্তুটা যখন আনুভূমিক সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে, এই বস্তুটা তখন আনুভূমিকের সাথে 120 ডিগ্রি কোণ তৈরি করবে। মনে রাখতে হবে বিষয়টা, এটা কিন্তু একদম ফিক্সড। এটা বলছে যখন নিচের দিকের সাথে লম্বভাবে চলে তখন সে আনুভূমিকের সাথে লম্ব কোণ প্লাস আলফা, অর্থাৎ 120 ডিগ্রি কোণ তৈরি করবে। তো দেখো তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, কারণ সে নিচের দিকের সাথে লম্বভাবে চলে। তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা হবে 120 ডিগ্রি। তো এখন যদি আমরা এই কনসেপ্ট ব্যবহার করে প্রবলেমটা সলভ করে, দেখো tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, tan থিটা সমান কত, লম্ব বাই ভূমি, অর্থাৎ উলম্ব বেগ বাই আনুভূমিক বেগ। tan থিটা সমান, দেখো এটা মানে tan থিটা, আমরা tan থিটা ফর্মুলাটা ব্যবহার করছি, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ উলম্ব বেগ বাই আনুভূমিক বেগ, উলম্ব বেগ বাই আনুভূমিক বেগ। তাহলে দেখো tan 120 ডিগ্রি সমান এটা, tan 120 ডিগ্রি হচ্ছে -4 প্লাস মল্টিপ্লিকেশন করে দেখো আমরা টি এর মান পেয়ে যাবো। দেখো টি এর মান হচ্ছে 8 সেকেন্ড। 8 সেকেন্ড পরে বস্তুটি নিত্যের দিকের সাথে লম্বভাবে চলবে, 8 সেকেন্ড পর বস্তুটি নিত্যের দিকের সাথে লম্বভাবে চলবে। মনে রাখবো, 8 সেকেন্ড পর বস্তুটি নিত্যের দিকের সাথে লম্বভাবে চলবে। তো তোমাদের মনের মধ্যে হয়তো এখন প্রশ্ন জানতেছে আবারও যে এই কোণটা 120 কিভাবে করবে, তোমরা কিভাবে করতে পারবে, এই কোণটা কিভাবে হবে? এটা 120, এইটা 120, এটা কত, 60। আচ্ছা, এই যে কোণটা 90 ডিগ্রি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি কত ডিগ্রি হবে, তাহলে 90 আর 30 কত, 120, 120 এটা কত, 60, তাহলে 180, 180 যদি এটা যদি 60 হয় তাহলে এটা কত, এটা হবে 120, অর্থাৎ এই পুরোটা 180। মনে রাখবা, আবার বলতেছি আমি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, মোট কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ 120, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 60 ডিগ্রি, তাহলে মোট 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। আমি আবার বলতেছি, এটা 90 ডিগ্রি হলে এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা 90, এটা 30, মোট 120, তাহলে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। তো দেখো আমরা 8 সেকেন্ড পর প্রস্তুতি নিত্য বিদ্যুৎ লম্বা পাবে, চলবে, এটা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে হবে, ওই সময় তার বের করতে, ওই সময় তার বের করতে। হ্যালো, ওই সময় বেগটা কিন্তু উলম্ব বেগ হবে, ওই সময় তার বেগটা উলম্ব বেগ। তো উলম্ব বেগের সূত্র মিলে একই কথা মনে করতে হবে। দেখুন নির্ণয় বেগ। তো এই জায়গায় আমাদের কি কি বেগ কাজ করবে, এই জায়গায় আনুভূমিক বেগ কাজ করবে, এই জায়গায় উলম্ব বেগ কাজ করবে। তো এটা বের করতে হলে কিভাবে করতে হবে, আনুভূমিক বেগ এবং উলম্ব বেগ এটাকে বর্গ করে যোগ করতে হবে, এটাকে আনুভূমিক বেগ মনে রাখবে। এই বেগটা হচ্ছে আনুভূমিক বেগ। আমরা আণবিক বেগটা আগে বের করছি, যে বেগটা না, আণবিক বেগ হচ্ছে ইউটোগ্রাফা, ইউটোগ্রাফা আমরা আগে বের করে রাখছি ইউটোগ্রাফা। আর এটা হচ্ছে উলম্ব বেগ, মানে আণবিক বেগ এবং উলম্ব বেগ দুটোই বর্গ করে যোগ করে আমরা বর্গমূল করলে কিন্তু নির্ণয় করতে পেরে যাবেন। পেয়ে যাবেন। তো এবার আমরা যে প্রবলেমটা সলভ করতে, দেখো একটি উঁচু টাওয়ারের শীর্ষে হতে একটা পাথর তুলকে এত বেগে আনুভূমিক নিক্ষেপ করেছে। একটা উঁচু টাওয়ারের শীর্ষে, ধরো তুমি একটা বিল্ডিং এর ছাদ থেকে তুমি একটা পাথর টুকরে ছুঁড়ে মারছো আনুভূমিক এর সাথে
নিক্ষেপ করছো, আনুভূমিক ভাবে তুমি একটা পাথর পেছনে মারছো, তুমি ছাদের উপরে দাঁড়ায় তোমরা এটা লাভ নষ্ট করে থাকা। তো পাথর কোনটি টাওয়ারের পাদদেশ থেকে 320 মিটার দূরে ভূমিতে পড়ছে, আমাদেরকে ওই টাওয়ারের উচ্চতা বের করতে হবে। আমরা ছবি দেখি ক্লিয়ার হবে। টাওয়ার উচ্চতা ধরে নিলাম এইচ, দেখো এই টাওয়ার এইচ, তুমি ছাদে দাঁড়িয়ে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো, তুমি ছাদে দাঁড়িয়ে আছো, ছাদের থেকে দাঁড়িয়ে তুমি আনুভূমিক ভাবে নিক্ষেপ করছো, আনুভূমিক নিক্ষেপ করছো, এই বস্তুটা কোথায় পড়ছে, 320 মিটার দূরে পড়ছে। দেখো এখান থেকে ভূমি থেকে 320 মিটার দূরে পড়ছে, আমাদেরকে এই টাওয়ার উচ্চতা বের করতে হবে। ভালো করে ছবি থেকে বিষয়টা ক্লিয়ার হয় না, বিষয়টা ভালো করে ক্লিয়ার হয় না। তুমি ছাদের উপরে দাঁড়িয়ে একটা বস্তুকে আনুভূমিক ভাবে মারছো, বস্তুটা টাওয়ার থেকে কত মিটার দূরে দেওয়া করছে, 320 মিটার দূরে দেওয়া করছে, আমাদেরকে টাওয়ার উচ্চতা বের করতে হবে। চলো টাওয়ার উচ্চতা ধরে নিলাম ইচ, তাহলে আনুভূমিক দূরত্ব দেখো ইচের দূরত্বটা এটা কিন্তু আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্বের সূত্র হচ্ছে ইকুয়াল আলফা টি। তো এক্স হচ্ছে 320, আর কি কি দেওয়া আছে দেখো, যেহেতু বস্তুটাকে আনুভূমিক ভাবে মারছে, খেয়াল করো বস্তুটাকে কিভাবে মারছে, সাত থেকে সে কিভাবে মারছে, আনুভূমিক ভাবে মারছে, তেমন সে আনুভূমিক জিরো ডিগ্রি করে তৈরি করছে, দেখো আনুভূমিক ভাবে মারছে, এই জন্য আলফা হবে 0 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখান থেকে টি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এখান থেকে এখান পর্যন্ত আসতে 5 সেকেন্ড সময় লাগছে। আমাদেরকে কিন্তু হাইট বের করতে হবে, উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা আগে টাইম বের করে দিলাম। দেখো আমি একটি সূত্র ব্যবহার করে দেখো, এখানে আলফা কেন 0 ডিগ্রি, কারণ তুমি আনুভূমিকে আনুভূমিক ভাবে মারছো, তুমি ছাদে দাঁড়াইয়া আনুভূমিক, প্রশ্ন তোমাকে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে, তোমাকে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আনুভূমিকের দিকে, আনুভূমিকের দিকে, তুমি আনুভূমিকের দিকে তুমি কল্পনা করে দেখো, তুমি এখানে দাঁড়াইয়া হাতকে এইভাবে রেখে তুমি আনুভূমিকের দিকে মারছো, আনুভূমিকের দিকে অর্থাৎ দেখো এই যে এটা তুমি ভূমির সাথে, দেখো তুমি ভূমির সাথে যেটা কি করে মারছো সেইগুলো মার করছে যেটা দিকে। তো আসলে তাহলে উচ্চ তাহলে করতে হবে। দেখো আমরা কতগুলো কনসেপ্টের ক্ষেত্রে দেখো এই যে সূত্রটা, যখন ভূমি হতে উপরের দিকে তুমি কোনো কিছু মারবা, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো, উচ্চতা বের করে দেবো। তারপরে ভূমি হতে উপরের দিকে নিক্ষেপ বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। তারপরে নির্দিষ্ট উচ্চতা হতে নিচের দিকে, নির্দিষ্ট উচ্চতা থেকে নিচের দিকে যখন আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করবো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো, ইউ ফাইনাল 30 প্লাস হাফ অফ জিটি স্কয়ার। আর নির্দিষ্ট উচ্চতা হতে উপরের দিকে, নির্দিষ্ট উচ্চতা হতে উপরের দিকে যখন আমরা কোনো বস্তু, খেয়াল করো আমরা এখানে তিনটে জিনিস, একটা হচ্ছে ভূমি হতে উপরের দিকে, একটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা মানে ছাদ থেকে নিচের দিকে, আর একটা হচ্ছে ছাদে দাঁড়িয়ে উপরের দিকে। যেমন এই যে সূত্রটা এটা হচ্ছে ছাদে দাঁড়িয়ে উপরের দিকে, ছাদে দাঁড়িয়ে উপরের দিকে যদি তুমি কোনো বস্তুতে নিক্ষেপ করো তখন সূত্র ব্যবহার করতে রয়েছে মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ অফ জিটি স্কয়ার মনে রাখবা, কারণ তুমি ওই নির্দিষ্ট কোনো বিরুদ্ধে মনে রাখবে। ঠিক আছে? তো তিনটে কনসেপ্ট, একটা হচ্ছে ভূমি থেকে উপরের দিকে, একটা হচ্ছে ছাদ থেকে নিচের দিকে, একটা হচ্ছে ছাদে দাঁড়াইয়া উপরের দিকে মনে রাখবো। তো আমাদের এখানে কোন সূত্রটা হবে, তাহলে আমাদের এখানে সূত্রটা হবে কি, যে তুমি নির্দিষ্ট উচ্চতা হতে আনুভূমিকের দিকে তুমি যে মাস্টার, এই কারণে এই যে দেখো আমরা এই সূত্রটা ব্যবহার করবো, এই চিত্রে মাইনাস ইউ ফাইনাল পার্টি প্লাস হাফ জিপি স্কয়ার। তাহলে দেখো ইউর মানটা আমাদের দেওয়াই আছে, আলফার মান হচ্ছে 0, এর মান আমাদের হচ্ছে 5, জি এর মান 9.8, এর মান হচ্ছে 5, দেখো 122 মিটার। দেখো এই যে পাওয়ারটা, এটা ওরা দিচ্ছে হচ্ছে 22 মিটার। তাকে এটা খুবই ব্যবস্থিত অঙ্ক, এই প্রবলেম গুলো, এই ছোটখাটো প্রবলেম গুলো কিন্তু 4 মার্কের জন্য পরীক্ষা আসবে মনে রাখবে, এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে সলভ করতে হবে। এগুলো কিন্তু 4 মার্কের প্রবলেম, তোমরা ভালো করে মনে রাখবে, এগুলো 4 মার্কের জন্য পরীক্ষা আসবে, ভালো করে সলভ করতে হবে এগুলো তোমাদেরকে। ধন্যবাদ সবাইকে, শিক্ষার্থী পর্যন্ত আমরা আগামী পাঠে আরো নতুন কিছু প্রবলেম নিয়ে হাজির হবো। সে পর্যন্ত তোমরা এই 90 এর এই দুটি পার্টকে আবার প্র্যাকটিস করতে পারো।